প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলোচনার শুরুতেই চলুন আমরা পরিচিত হয়ে নিই আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন সাবেক সংসদ সদস্য বিএনপি থেকে শাম্মী আক্তার, ছাত্রদলের নেতা ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রুকিয়া হলের সভাপতি এবং মাঠের একজন যোদ্ধা বলা যায়। আরও রয়েছেন মার্দিয়া মমতাজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রকৌশলী। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমরা শুরুটা করতে চাই শাম্মী আক্তারকে দিয়ে। হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হওয়ায় মারাত্মকভাবে ভেঙে পড়েছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের তৃণমূল থেকে শীর্ষ নেতারা। রায় যাতে ঘোষণা করতে না পারে সেই জন্য আপনি দেখেছেন যে গত কিছুদিন ধরে তারা আগুন সন্ত্রাস চালিয়েছে এবং নানান হুমকি ধামকি দিয়েছে। বিশেষ করে রায় ঠেকাতে গত এক সপ্তাহ ধরে লকডাউন, বিক্ষোভ, প্রতিবাদ মিছিল, শাটডাউনের মতো কর্মসূচি দিয়েছিল তারা। যদিও সব কর্মসূচি ছিল মূলত সোশ্যাল মিডিয়া, তবে মানুষকে তারা ভয় দেখাতে কার্পণ্য করেনি। তবে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে 17 তারিখ যেদিন রায় হয় সেই দিন কিন্তু নেতাকর্মীরা তত সক্রিয় ছিল না, আমরা খুঁজে পাইনি তাদেরকে কোথাও। বলা হচ্ছে যে শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু ঘটেছে এই রায়ের মাধ্যমে। কারণ শেখ হাসিনার মৃত্যুদণ্ডের বিষয়টি নিয়ে আওয়ামী লীগ যাই বলুক না কেন, এটাই এখন বাস্তবতা যে শেখ হাসিনার পক্ষে বাংলাদেশের রাজনীতিতে আর ফিরে আসা সম্ভব নয়। কারণ বাংলাদেশের বিদ্যমান আইন কানুন মেনেই বিচার সম্পূর্ণ হয়েছে। শাম্মী আক্তার, আপনি রাজনীতির মাঠে দীর্ঘদিন ধরে আছেন, একদম মাঠ পর্যায়ে যেটাকে বলে। এই যে আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান, এখন দেশের যে অবস্থান, সাধারণ মানুষের একই সঙ্গে রায়, আপনি কি মনে করেন আওয়ামী লীগের রাজনীতি আর ফিরে আসা সম্ভব? আওয়ামী লীগের ফিরে আসার বা শেখ হাসিনার ফিরে আসার সুযোগ আছে কিনা এই প্রশ্নের থেকেও বড় কথা হচ্ছে যে বাংলাদেশের মানুষ এখন কি চায়। বাংলাদেশের মানুষের প্রত্যাশার বা আশা আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু ধরেন জুলাই আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী যে সময়টা, তখন যারা শহীদ হয়েছেন বা বিগত 17 বছরে যারা গুম হয়েছেন, খুন হয়েছেন, সেই সকল পরিবারের এবং সর্বোপরি বাংলাদেশের ভোট ব্যবস্থাকে ধ্বংস করে বাংলাদেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করার কারণে এবং যারা শহীদ হয়েছেন সেই সকল শহীদ পরিবার থেকে শুরু করে বাংলাদেশের আপামর সকল মানুষের আশা আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে ছিল যে বর্তমান যেই একটি অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন, তারা যেন এই খুনি হাসিনার বিচারটা যত দ্রুত সম্ভব সম্পন্ন করেন। আমি প্রথমেই এই সরকারকে ধন্যবাদ জানাবো এই জন্য যে তারা অন্তত সাহসের সঙ্গে এই উদ্যোগটি নিয়েছেন এবং বাংলাদেশের বিদ্যমান বিচার ব্যবস্থাকে সামনে রেখেই সকল নিয়মকানুন মেনেই এই হত্যাকারী খুনি হাসিনাকে তারা বিচারের মাধ্যমে সাজা ঘোষণা করেছেন বা রায় ঘোষণা করেছেন, সেটা বাংলাদেশের মানুষের কিন্তু প্রত্যাশাই ছিল, তাদের আশা আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে ছিল। শহীদ পরিবাররা, তাদের স্বজনরা এবং বাংলাদেশের মানুষ অন্তত স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছেন এই জন্য যে সত্যিকার অর্থেই এই সরকার একটি বিচার করতে পেরেছেন। এখন প্রশ্ন আসে যে এই বিচারের রায় তো হয়েছে, কিন্তু এটি কার্যকরী হবে কিভাবে? এটিকে কার্যকর করবার জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। কার্যকর যদি না করতে পারেন, শুধুমাত্র আপনি যদি কাগজে বাঘ হয়ে শুধুমাত্র জিনিসটা শুধু রায়ের মধ্যে সীমাবদ্ধ থাকলো। শাম্মী আক্তার, আমরা দেখলাম যে সরকার ইতিমধ্যে তৎপরতা শুরু করেছে এবং আরেকটা বাস্তবতা রয়েছে, সেটি হলো দিল্লি এতদিন যেভাবে আশ্রয় দিয়েছে আর এখন যেভাবে একটু আলাদা হয়ে গিয়েছে। সেটা হলো এখন সে দোষী সাব্যস্ত হয়ে গিয়েছে এবং আমরা দেখছি যে আন্তর্জাতিক মিডিয়াগুলোতে যে ধরনের খবর প্রকাশিত হচ্ছে এই বিষয়টিকে কেন্দ্র করে, সেখানে কিন্তু বলা হচ্ছে ভারত এক ধরনের চাপে পড়ে যাচ্ছে। আপনার কি মনে হয়? ভারত আমাদের সঙ্গে যে আচরণগুলো করেছে ইতিপূর্বে, বাংলাদেশের এই যে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করার জন্য তাদের কিন্তু হাত রয়েছে এবং তাদের প্রত্যক্ষ মদদে এই খুনি হাসিনা 17 বছর তার যেই শাসন ব্যবস্থাকে প্রলম্বিত করা এবং স্থায়িত্ব করা, এটা তাদের সহযোগিতায় করেছে। এখন ভারত যদি মনে করে যে বাংলাদেশের সঙ্গে মর্যাদাপূর্ণ বন্ধুত্বপূর্ণ একটি সম্পর্ক তারা স্থাপন করতে চায়, তাহলে এই যে সাজাপ্রাপ্ত খুনি আসামি যার বিরুদ্ধে বাংলাদেশ সরকার বা বাংলাদেশের আইন একটি রায় ঘোষণা করেছে, সেই সাজাপ্রাপ্ত আসামিকে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করাই হবে তাদের জন্য। এটা করলে বাংলাদেশের সঙ্গে তাদের যেই একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটা স্থাপন হতে পারে। আদারওয়াইজ বাংলাদেশের মানুষ তো এমনিতেই
আমি মনে করি যে ভারত বিদ্বেষী। বাংলাদেশের মানুষ, ভারত যে বাংলাদেশকে শোষণ করে ৭১ পরবর্তী সময়ে তারা যে দাদাগিরি করতে চায়, বাংলাদেশের মানুষ এই দাদাগিরি আর মানতে চায় না, কোনো কালেই তারা মানেনি, মানবেও না। তারা আপনার কি মনে হয় শাম্মী আক্তার, সেটা হলো যে সরকারের সামনে ক্ষমতা আসুক না কেন, এই যে ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক যে সম্পর্ক, সেখানে নিশ্চয়ই শেখ হাসিনার দিল্লির উপস্থিতি একটা কাটা হয়ে থাকবে। ভারত সরকার যদি হস্তান্তর করে দেয় তাহলে তো আর কাটা হওয়ার সুযোগ নাই। সেই ক্ষেত্রে আপনার সঙ্গে একটা মর্যাদাপূর্ণ, বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক হতে পারে। বাংলাদেশের মানুষ তখন দেখবে যে না, ভারত তো আমাদের শত্রু নয়, ভারত আমাদের সঙ্গে আমাদের মর্যাদার জায়গাটায় আমাদেরকে সেই রেসপেক্টটা তারা আমাদেরকে ছিল যে যদি থেকেই যায়, যদি রেখেই দেয়, ভারত যদি রেখেই দেয়, তখন বাংলাদেশের মানুষের ইতিহাস কখনোই এটা বলে না যে তারা কখনোই কোনো মোরলগিরিকে, কোনো দাদাগিরিকে মেনে নিয়েছে। তারা মানবে না। আমরা জানি দেশের তরুণরা আওয়ামী লীগ, হাসিনা, ভারতের আধিপত্যবাদকে পছন্দ করে, এবং যার প্রমাণ আমরা দেখেছি 5ই আগস্ট। এটাও সবার জানা যে 5ই আগস্ট কেবল ফেসিস্ট হাসিনার পতন ঘটেনি, ভারতীয় আধিপত্যবাদেরও পতন ঘটেছে। সেই ভারতের দিল্লিতে বসে হাসিনা হুমকি দিচ্ছেন, ভারত তাকে সুযোগ করে দিচ্ছে। তরুণদের মধ্যে হাসিনা এবং ভারত বিরোধিতা আরো বাড়ছে। এও বলা হচ্ছে কোন রাজনৈতিক দল যদি ভারত তথা আওয়ামী লীগের প্রতি দরদ থাকে, প্রীতি দেখায়, তাহলে সেই দল এবং সেই রাজনৈতিক ব্যক্তিও তার ভবিষ্যৎ সংকটে পড়বে। এই যে কোনো অবস্থা বাংলাদেশে, মার্দিয়া মমতাজ, এই পরিস্থিতিতে বাংলাদেশের আওয়ামী লীগ রাজনীতিকে আদৌ চলবে? শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়টা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে একটা অবিস্মরণীয় ঘটনা। এই প্রথম একজন প্রধানমন্ত্রী তার শাসন ক্ষমতা ছেড়ে দেওয়ার পরে দেশে থাকতে পারেন নাই। এর আগে আমরা স্বৈরাচার বলেছি এরশাদকে, তারও আগে অনেক ধরনের অস্থিরতা গিয়েছে, কিন্তু খেয়াল করেন আর কেউ কিন্তু দেশ থেকে চলে যাওয়ার মতন দেশের মানুষের ওপরে এই অনাস্থাটা দেখায়নি। আমার মনে হয় শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু ঘটেছে 5 আগস্ট 2024। আর দল হিসেবে আওয়ামী লীগকে আমরা চিনেছি, আমাদের কাছে একটা লম্বা সময় ছিল। আওয়ামী লীগকে চিনেছি, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলোকে চিনেছি, ছাত্রলীগকে চিনেছি। আমরা কখনো দেখেছি 18-তে তারা হেলমেট বাহিনী হিসেবে এসেছে, কখনো দেখেছি আমাদের বাচ্চাদের গায়ে হাত তুলেছে, কখনো দেখেছি এমনভাবে গুলি ছুঁড়েছে, পুলিশের কাপড় পরেও আমাদের কাছে এসেছে, তাই না? হেলিকপ্টার থেকে গুলি ছুঁড়েছে, বাসায় থাকা, ছাদে খেলতে যাওয়া একটা ছোট বাচ্চাও তাদের হাত থেকে মুক্তি পায়নি। তো এখানে আসলে একটা দলের রাজনৈতিক মৃত্যু ঘটেই গেছে। এটা ঘোষণাটা দেওয়া একটা আনুষ্ঠানিকতা ছিল, একটা আর অন্ত্যেষ্টিক্রিয়া হয়েছে। জি, এবং ওই যে বলে না যে কফিনের শেষ পেরেকটা হচ্ছে এই রায়ের আগে পরে তাদের ভূমিকা। তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতে পারত যে আমরা প্রতিবাদ করছি, আমরা প্রোফাইল পিকচার চেঞ্জ করলাম। আপনি বলছিলেন যে তাদের প্রতিবাদটা সোশ্যাল মিডিয়াতেই ছিল, কিন্তু এটা না করে তারা মানুষকে ভয় লাগানোর চেষ্টা করলো, যেটা দিয়ে রায় ঘোষণা কখনো থামবে না। আদালত তো বাস পোড়াতে ভয় পায় না, আদালতকে তো এভাবে থামিয়ে রাখা যায় না, কিন্তু তারা তাদের স্বরূপটা দেখিয়েছে যে আমরা কেয়ার করি না। এবং বিশেষ করে আপনি দেখবেন আমার নিজের ইউনিভার্সিটিরও 2টা বাস পোড়ানো হয়েছে। আমরা আমাদের বাচ্চাদেরকে নিয়ে চিন্তিত ছিলাম, কারণ একটা বাস মানে এখানে 40টা বাচ্চা, এবং তারা বিভিন্ন জায়গা থেকে আসে, আমাদের কাছে তো তাদের রেসপন্সিবিলিটিটা আসে। তো এইভাবে মানুষকে ভয় দেখিয়ে তারা আসলে নিজেদের কফিনের শেষ পেরেকটা গাঁথার কাজটা শেষ করেছে। এখন যদি তাদেরকে, এখন আমার মনে হয় ফেরত আসবে কিনা, আপা যেটা বলছিলেন যে এটা কোনো প্রশ্ন না, বরং এই মানুষগুলোকে যে আমরা চিনেছি, এই দলটার ফিলসফি জেনেছি, এই দলটা অনেক আগেই মারা গেছে, জাস্ট এটা বের হয়ে আসলো। এখন যদি তারা কেউ নতুন করে বাংলাদেশের রাজনীতি করতে চায়, যদি তার অতীত রেকর্ড ভালো থাকে অথবা খারাপ না থাকে, সে কোনো ফৌজদারি অন্যায়ের সাথে যুক্ত না থাকে, তখন দেশের মানুষ তো এখন সবকিছু দেখছে। মার্দি, আপনি কি কোনো আওয়ামী লীগের মধ্যে অনুতাপ দেখেছেন? কেউ তো না। এটা কেন হচ্ছে? এই দলটার মধ্যে একজন লোক আমরা খুঁজে পাই না যার মধ্যে একটু অনুতাপ রয়েছে যে ঠিক হয়নি, এই ধরনের কোনো মানসিকতাই নেই। না, কোনো নাই। কারণ কি জানেন, এই যে অন্যায়, আমরা একজনকে বলি, একজন শেখ হাসিনা তো একটা চেয়ার দিয়ে টিকে থাকতে পারেন নাই। তাকে টিকিয়ে রেখেছে কারা? নেতাকে কারা টিকিয়ে রাখে? তার অনুসারীরা। এই যে আমরা বলছিলাম যে কখনো হেলমেট বাহিনী হিসেবে, কখনো পুলিশের পোশাক পরে, কখনো
অবৈধ নিয়োগের মাধ্যমে বিভিন্ন জায়গায় সরকারি কাজে বেসরকারি কাজে তারা এই প্রশাসনকে সাহায্য করেছে, এবং আপনি খোঁজ নিয়ে দেখেন প্রত্যেকেই বেনিফিশিয়ারি ছিল। কেউ কেউ বলেন যে তরুণদের কারণেই অন্তত আওয়ামী লীগের পুনর্বাসন সম্ভব নয়, কি বলবেন? জি, এটা একটা অনেক বড় প্যারামিটার। আরেকটা প্যারামিটার হচ্ছে ডিজিটালাইজেশন, কারণ এখন সবকিছুর প্রমাণ থাকে। এখন কেউ কোনো আমি সেদিন একটা ভিডিও দেখছিলাম যে 32 ওরা কি করছে, একজন বাসার জানালা থেকে ভিডিও করেছেন, আমার কাছে ভিডিওটা আসলো। তো এই জিনিসটা আপনি কি দিয়ে ঠেকাবেন? মানুষ দেখছে এবং কেউ জানে না কোথা থেকে রেকর্ড হচ্ছে, তাই না? তো এখন এই জন্য ওদের ফিরে আসতে হলে মানুষকে অনেক কিছু ভুলে যেতে হবে, এবং কিন্তু ভুলে যাওয়াটাও কঠিন। এবং আপনি একটা কথা জানেন যে আপনি অল্প সময় ধরে অল্প সংখ্যক মানুষকে ভুলিয়ে রাখতে পারবেন, কিন্তু আমি বেশি সময় ধরে বেশি সংখ্যক মানুষকে ভুলিয়ে রাখতে পারবেন না। বানিয়ে রাখা যায় না। এক্স্যাক্টলি, এরকম কথা আছে। জি, আমরা একটু রাজনীতিতে আসি। মিডিয়ায় খবর বেরিয়েছে যে শরিক দলগুলোর সঙ্গে জোটবদ্ধ নির্বাচন করার ক্ষেত্রে প্রতীকের বিধান নিয়ে কিছুটা ব্যাঘাতে পড়েছে বিএনপি। এর ফলে জোট করলেও রাজনৈতিক দলগুলোকে নিজস্ব প্রতীকে ভোট করতে হবে, যা জোটবদ্ধ ছোট দলগুলোর জয়ের সম্ভাবনাকে ঝুঁকিতে ফেলেছে। এবং এই যে ঝুঁকিতে ফেলেছে এটা বিএনপি মনে করছে। এই নিয়ে দলটির মিত্র নিবন্ধিত ছোট দলগুলোর মধ্যেও কিন্তু উদ্বেগ কাজ করছে। তারা সবাই আশা করছিল দানের শীষ নিয়ে করবে, কিন্তু তারা তাদের নিজস্ব মার্কায় করতে হচ্ছে, কিন্তু সেই প্রতীক অনেকেই চিনে না। শাম্মী আক্তার, পরিস্থিতিকে আসলে এরকমই যে বিএনপি একটা ঝুঁকিতে রয়েছে? না, বিএনপি ঝুঁকিতে নেই। বিএনপি ওই আসনগুলো নিয়ে শরিকদের যাদেরকে দিচ্ছে আর কি, সেটা বলছি না। এই মুহূর্তে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল, জনপ্রিয়তার দিক দিয়ে যদি আপনি বিবেচনা করেন, তো বিএনপি তো এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় দল, এবং সেই ক্ষেত্রে বিএনপি তো চাচ্ছে যত দ্রুত সম্ভব নির্বাচনটা অনুষ্ঠান হোক, এবং আমরা তো দীর্ঘ 17 বছর মানুষের ভোটাধিকারের জন্য লড়াই করেছি। সেক্ষেত্রে ঝুঁকি এগুলো মানে আপনি যেটা বলছেন না, আমি ঝুঁকি বলতে বোঝাচ্ছি যে আসনগুলো তার জোটের শরিকদের দিচ্ছে, কিন্তু তারা দানের শীষ নিয়ে ইলেকশন করতে পারছে না। যার যার প্রতীকে ইলেকশন করাটাই তো মানে ম্যান্ডেটরি হওয়া উচিত, কারণ তার তো নিজের একটা আত্মপরিচয় আছে। মানুষের আত্মপরিচয়টা ভুলে গেলে তার পরিচয় তো নিয়ে তো সে সংশয়ের মধ্যে পড়বে। আমি মনে করি যে এটা একটা ভালো দিক হয়েছে যে যার যার পরিচয় নিয়ে সে শেষে তার প্রতিষ্ঠা লাভ করুক। সেই ক্ষেত্রে আপনি ধরেন এই যে বলে যে হার জিত তো থাকবেই, তবুও এগিয়ে যেতে হবে। হ্যাঁ, তারপর বাধাবিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে, তা আমরা বাধাবিঘ্ন পেরিয়েই আমরা এগিয়ে যেতে চাই। আমরা বাংলাদেশের সকল মানুষকে সাথে নিয়েই বাংলাদেশকে করতে চাই। এটা আমাদের রাজনৈতিক যে আপনি যেটা আমাদের সংস্কারের যে বিষয়টাকে মাথায় রেখে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেটা ঘোষণা করেছেন 31 দফা, সেখানে পরিষ্কারভাবে আমরা বারবার বলছি যে আমরা সকলকে সাথে নিয়ে দেশ করতে চাই। ভোট দিলে ধানের শীষে, দেশ করব মিলেমিশে ইনশাআল্লাহ। আমরা দেখছি যে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে বঞ্চিতরা নানা কর্মসূচি পালন করছে নানা জায়গায়। এই দাবিটা কিন্তু বাড়ছে। আমরা ভাবছিলাম যে হয়তো সাময়িক, কিন্তু এখন দেখছি যে এটা গ্রাজুয়ালি বাড়ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপির জন্য এটি একটি বড় সমস্যা হিসেবে দেখা দিতে পারে। কি বলবেন? বঞ্চিতরা ধরেন আমি নিজেও তো নমিনেশন পাইনি, তো আমি তো রাজনৈতিক কর্মসূচি করছি। আমি রাজনৈতিক কর্মসূচি করব না? আমার দল যে 31 দফা দিয়েছে সেটি আমাকে মানুষের কাছে নিয়ে যেতে হবে না? তো এখানে তো আমি সমস্যার কিছু দেখছি না। কিছু কিছু জায়গায় হয়তো একটু ভিন্ন ধর্মী আছে যে অনেকে স্বতন্ত্র ইলেকশন করার ঘোষণা দিচ্ছেন, মানে কিছু ঝামেলা হয়তো তৈরি হয়েছে, সেগুলো আলাপ আলোচনার মাধ্যমে বা বিচার বিশ্লেষণের মাধ্যমে সমাধানের উদ্যোগ নিশ্চয়ই কেন্দ্রীয় নেতৃবৃন্দ নেবেন, বা স্থায়ী কমিটির সদস্যবৃন্দ আছেন, আমাদের সর্বোপরি আমাদের অভিভাবক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন, উনি নিশ্চয়ই এগুলো মাথায় রেখে অনেকে বলছেন আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যদি বাংলাদেশে চলে আসেন তাহলে হয়তো অনেকটা সমাধান হবে। আপনার কি মনে হয়? দেখুন, উনি বাইরে থেকেও ওনার তরফ থেকে যতটুকু সম্ভব সবার সঙ্গে কমিউনিকেশনের চেষ্টা করেছেন, আন্দোলন সংগ্রাম করেছেন, চালিয়েছেন, দল সংগঠিত রেখেছেন, সবকিছু করেছেন, কিন্তু সকল কিছুর পরে মানুষ তো চায় উনি এখন আসুন, এবং আমরা সকলেই চাই যে উনি বাংলাদেশে আসুন, এবং উনি আসলে ডেফিনেটলি উনি সামনে থাকলে অনেক সমস্যার সমাধান হবে, এটাই তো স্বাভাবিক। মিডিয়ায় খবর বেরিয়েছে যে চমক আসছে জামাতের চূড়ান্ত প্রার্থী তালিকা। আগামী জাতীয় নির্বাচনের জন্য প্রায় 1 বছর আগেই প্রাথমিকভাবে সব আসনে প্রার্থী ঘোষণা করে জামাত ইসলাম। এতে চমক হিসাবে প্রায় 80% আসনে নতুন প্রার্থী সহ তরুণদের প্রাধান্য দেওয়া হয়। সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় এখন তারা গণসংযোগ ব্যাপক প্রচার চালাচ্ছে। তবে এসব প্রার্থী চূড়ান্ত নয় বলে
দলটির পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল। সে অনুযায়ী আবার আরো চমক নিয়ে প্রার্থী চূড়ান্ত করতে যাচ্ছে জামাত। এতে হিন্দু সহ বিভিন্ন ধর্মের প্রতিনিধি থাকতে পারেন, একই সঙ্গে সাংবাদিকদের মধ্যেও কেউ কেউ প্রার্থী হতে পারেন, বিভিন্ন পেশাজীবী এমনকি কয়েকজন নারীকেও প্রার্থী করার চেষ্টা চলছে। এছাড়া ছাত্র নেতৃত্ব, বিশেষ করে 4 বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচিতদের মধ্যে কেউ কেউ প্রার্থী হতে পারেন বলেও বাজারে কথা রয়েছে। দলের বাইরে থেকে আসা প্রার্থীরা জামাতের দাঁড়িপাল্লা অথবা অন্য প্রতীকে নির্বাচন করতে পারবেন। আমাদের একটু বিস্তারিত জানাবেন এই বিষয়ে। আমি যে জায়গা থেকে জামাতকে দেখি সেখান থেকে আসলে এই তথ্য জানা সম্ভব না, সত্যি কথা যেটা। আলোচনা তবে হয়। আপনারা হয়তো সিদ্ধান্তর জায়গায় থাকলেন না, কিন্তু আলোচনা তো হয়। আলোচনা আপনি যেরকম শুনছেন আমিও শুনছি। তবে জামাতের যেটা রাজনীতি প্লাস নির্বাচনের ফিলসফি, সেটা হচ্ছে জামাত একটা ফিলসফি নিয়ে মানুষের কাছে যায়, যেটা ব্যক্তি যায় না। হ্যাঁ, ব্যক্তি সামনে থাকেন, কার্যক্রমগুলো পরিচালনা করেন। এবার ব্যক্তি থাকতেও পারেন, কারণ আমরা ডাকসু এবং রাকসু নির্বাচনে দেখলাম সংখ্যালঘু সম্প্রদায়ের শিবিরের প্যানেলে ছিলেন। জি, আসছি। তো এই ফিলসফিটা কি, এটা যদি আমরা একটু দেখি, এই ফিলসফিটাকে যদি আমি এক লাইনে বলি, সেটা হচ্ছে জামাত বলতে চায় আমি ইসলাম পালন করি, আমাকে যদি তুমি দায়িত্ব দাও, তোমার সমস্যাগুলো আমি এইভাবে সলভ করব, এবং আমার কাছে তুমি নিরাপদ থাকবে। এটার মানে এই না যে আমি শুধু ধার্মিককে চিনব, আমি শুধু মুসলিমকে চিনব। ডাকসু নির্বাচন কিংবা এই ধরনের নির্বাচনগুলোতে আপনি জাস্ট সেটার একটা রিফ্লেকশন দেখেছেন মনে করতে পারেন। যেমন সর্বমিত্র চাকমাকে মুসলিম হতে হয় নাই, তাই না? তাকে টুপি পরে শিবিরের প্যানেলে দাঁড়াতে হয় নাই। সে তার স্বকীয়তা নিয়ে দাঁড়িয়েছে, কারণ সে জানে, সে বিভিন্ন জায়গায় এটা বলেছে, আমি জাস্ট একটা নমিনাল হিসেবে ওর কথা বলছি। সর্বমিত্র চাকমা জানে যে এখানে আসলে আমার স্বকীয়তা নষ্ট হবে না, এবং ডাকসুর এই প্যানেলের যে ফিলসফিটা, যে উন্নয়ন পরিকল্পনা, সেটার সাথে আমি একমত। তাহলে সারা দেশের মানুষের কাছে জামাত এই জায়গাটা বলতে চায়। সেখানে ব্যক্তি অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা আমি বলবো না, তবে হ্যাঁ, যাচ্ছে আগের জায়গা থেকে আমার এটা মনে হয় না। তবে এখানে একটা কথা আছে। হ্যাঁ, কথাটা হচ্ছে যে জামাতকে কি আমরা আগে জানতাম, চিনতাম? আমরা কয়দিন কয়জন, আমরা গণমাধ্যম কর্মী হিসেবে যতটুকু জানি, জামাতের এই ধরনের মানে ইনক্লুসিভ ব্যাপারটা কম ছিল। এটা আপনি হয়তো তর্ক করবেন আমার সঙ্গে, তো আমি না, জামাতের নিজস্ব প্যানেলে এখনো সেই আগের মতন ফিলসফি আছে, কিন্তু যখন পাবলিক স্ফিয়ারে আসছে তখন সেই বিহেভিয়ারটা কিরকম হবে, তখন সেই ফিলসফিটা কিরকম হবে, সেটা আমি আপনাকে একটু আগে বলেছি। এই দুটোর মধ্যে আমার কাছে মনে হয় না কোনো কন্ট্রাডিকশন আছে। এটাকে বদলে যাওয়া বলে না, এটা হচ্ছে একটা মানুষ একটা নতুন জায়গায় যাচ্ছে, একটা দল একটা নতুন কাজের জন্য যাচ্ছে বা নতুন পরিপ্রেক্ষিতে মানুষের কাছে যাচ্ছে, সে তার কথার প্যাটার্নটা চেঞ্জ করেছে, মানে কৌশল চেঞ্জ করছে, কৌশল চেঞ্জ বলতে পারেন, তার আদর্শ ঠিক আছে, রূপ বদল করেছে, কিন্তু ওদের মূল থিমটা সেই জায়গাটাতেই আছে, কিন্তু বলেছে বদলায়নি, বদলায়। আর একটা বিষয় আপনাকে জানতে চাইবো, সেটা হলো যে জামাত যে প্রাথমিক যে প্রার্থী ঘোষণা করেছে, কোনো নারী নেই। আপনি জানেন যে বাংলাদেশের অর্ধেকই হলো নারী, এবং এটা নিঃসন্দেহে একটা নেতিবাচক বার্তা দেয় যে 52%, মানে অর্ধেকেরও বেশি, সেখানে একজনও নারী প্রার্থী থাকবে, এটা কি করে হয়, কি বার্তা যায়? আচ্ছা, এটা অবশ্যই আপনি যেটা বলেছেন এটা একটা অনেক বড় বাস্তবতা, যে এটা অবশ্যই একটা ইনক্লুসিভিটি দেখানোর জন্য একটা দলের জন্য এটা একটা নেগেটিভ সাইড, যে আমার প্যানেলে কোনো নারী নাই। এবং জামাতেও আপনি দেখবেন প্রায় 40%-এর মতন মহিলারা অ্যাক্টিভ আছেন, কিন্তু তারা কিন্তু এক্সপোজড না, সামনে আসছেন না। হ্যাঁ, এটার কারণ হচ্ছে, এখানে অনেকগুলো কারণ আছে। আপনি জানেন বাংলাদেশের মানুষ ধর্মীয় কারণে হোক, সামাজিক নিরাপত্তার কারণে হোক, নারীদেরকে একটা জায়গায় দেখতে পছন্দ করে না। শুধু বাংলাদেশকে কেন বলবো, আমরা যদি আমেরিকার দিকে তাকাই, হিলারি ক্লিন্টনের অপোজিটে মানুষ কেন ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছে? হিলারি ক্লিন্টনের কোয়ালিফিকেশন, পলিটিক্যাল ম্যাচুরিটি, পলিটিক্যাল এক্সপেরিয়েন্স, সব কিছুতে তিনি অনেক উপরে ছিলেন। এটা 52% একটা জনগোষ্ঠীর মধ্যে নারী, আমি তো আপনাকে এটা বললাম যে এই রিপ্রেজেন্টেশন থাকা উচিত। এখন অনেকগুলো কারণে এটাকে দেখানো যায় না, করা যায় না, কারণ নির্বাচন মানে, এর মানে কি নারী প্রার্থী থাকবে না আপনাদের? আমাদের হচ্ছে জামায়াত হচ্ছে নারী বান্ধব না, তারা নারীদেরকে কাজ করায়, বাড়ি বাড়ি পাঠাচ্ছে জান্নাতের বার্তা দিয়ে, বাট পার্লামেন্টে পাঠানোর সময় ওরা
মানে খুব কনজারভেটিভ আচরণ আবার করছে, নারী মানে- শিক্ষার্থী বান্ধব আবার প্রমাণ করেছে ডাকসুতে। হ্যাঁ, না জি। সেটা করেছে, কিন্তু এই জাতীয় সংসদ নির্বাচনে হ্যাঁ, তো থাকা তারা উচিত মানে তো। তারা তো একবারে সংকুচিত, এই জায়গায় তো নারীদেরকে তো তারা প্রাধান্য দেননি, জি। তারা তো দিতে পারতেন। নির্বাচনের মাঠে নারী ভোটে জিতে আসতে পারবে, এই পথ, এই যাত্রাটা অন্তত এখন শুরু করা উচিত, জি। বড় জোর এটা বলতে পারি। হ্যাঁ, তবে একটা জিনিস খেয়াল করবেন যে এর আগে সবগুলো জায়গায় না জামাত বারবার মহিলাদেরকে সংরক্ষিত আসনে পাঠিয়েছেন, তারা বক্তৃতা দিয়েছেন, তারা কথা বলেছেন, কিন্তু সেটা তো সরাসরি রাজনীতি না। না। সেখানে যেতে হবে, একটা সময় যেতে হবে। আমার মনে হয় এই দলগুলো, এখন তো আরো কিছু ইসলামী দল একসাথে হয়েছে, 5% যদি মনোনয়ন দিতে হয় সরাসরি নারীদেরকে, সেই ক্ষেত্রে জামাত কি করবে? যদি এটা মাস্ট করে দেওয়া হয় তাহলে দিবে। লোক নাই সেই আমি সেটা ক্ষেত্রে বলবো আমরা না, ওকেও দেখতে পারি পার্লামেন্ট ইলেকশন হুম। হতেছে। লোক নাই এটা আমি বলবো না, তবে বিভিন্ন কারণে সামনে আসে না, এটা একটা বাস্তবতা। কিন্তু এই জায়গাটা চেঞ্জ করা দরকার, আমি জি। আপনার সাথে এ ব্যাপারে Thank you. একমত। জি। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন সাবেক সংসদ সদস্য, সাবেক ছাত্রদল নেত্রী শাম্মী আক্তার, রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রকৌশলী মার্দিয়া মমতাজ। শাম্মী আক্তার, আমরা দেখলাম যে বিএনপি থেকে 10 জন সম্ভবত নারী প্রার্থী রয়েছেন, এবং খালেদা জিয়া একেবারে আলাদা। 10 জন না, হ্যাঁ, 7 জন, 7 জন। কারণ ম্যাডাম নিজেই 3টা সিট। হ্যাঁ, না আমি সেটাই বললাম, 10টা আসনে দিয়েছেন, হুম। আর ম্যাডামের ব্যাপারে একেবারে আলাদা। জি, ওনাকে কোনো হিসাব নিকাশের মধ্যে ফেলা যাবে না, উনি কারণ উনি সবকিছুর- শুধু বিএনপির এখন চেয়ারম্যান দেশের- নয়, উনি দেশ- আমরা বলি তাকে জাতীয় অভিভাবক হিসেবে আমরা দেখে থাকি, রাইট। নিঃসন্দেহে। আর বাকি রইলেন 7 জন, যেহেতু ম্যাডাম 3 আসনে রয়েছেন। আমরা দেখলাম এই 7 জন নারী প্রার্থীর মধ্যে সবাই কোনো না কোনো ভাবে উত্তরাধিকার সূত্রে মনোনয়ন পেয়েছেন। আপনাদের মতো লোক যারা রয়েছেন, যেন আপনি নিজে কারাগারে ছিলেন, জেল খেটেছেন, এবং ফেসিস্ট হাসিনা সরকারের অনেক নিপীড়ন নির্যাতন সহ্য করেছেন, মাঠে ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল করেছেন, রোকেয়া হলের মতো বিশাল হলের আপনি নেতৃত্বে ছিলেন, কিন্তু আমরা দেখলাম যে আপনাদের কেউ পাননি। এখন প্রশ্ন হলো যে এই যে না পাওয়া, যারা মাঠ পর্যায়ে ছিলেন, কোনো নারী সংসদ সদস্য হিসেবে মনোনীত হলেন না, বিষয়টি আপনারা কিভাবে দেখছেন? সোনার চামচ মুখে নিয়ে তো জন্মগ্রহণ করিনি, জি। আমরা তৃণমূল থেকে উঠে এসেছি। বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি যখন করি, জি। তখন নিজের সর্বোচ্চটা দিয়ে যে আদর্শকে বিশ্বাস করেছি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেই দলটি প্রতিষ্ঠা করেছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে, একজন শহীদ পরিবারের সন্তান হিসাবে আমি একজন মুক্তিযোদ্ধার দলকে বেছে নিয়েছিলাম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর আপনার উত্তম, পরিবারে মুক্তিযোদ্ধা একজন শহীদ হয়েছিল, আমরা হ্যাঁ, আমার জানি। দাদা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন এবং তার ছোট ভাইও হয়েছেন। আচ্ছা, পাক হানাদার বাহিনী তার এইখানে গুলি করেছিল, সারাদিন রক্তাক্ত ছিলেন, ফজরের সময় গুলি করেছে, মাগরিবের ওয়াক্তে উনি মৃত্যুবরণ করেন এবং হসপিটালে বলে গিয়েছিল যারা চিকিৎসা করবে তাদেরকেও মানে ওরা রাখবে না, বাঁচতে দিবে না। তো সেই জায়গা থেকে আমরা উঠে এসেছি। এই দেশের জন্য আমার পরিবার রক্ত দিয়েছে, এই দেশের প্রতি যে মমত্ববোধ আছে, মমত্বের জায়গা থেকে রাজনীতিতে এসেছি। সব কিছুর ঊর্ধ্বে আমি আমার রাজনীতিকে আমি আমার ব্রত হিসেবে নিয়েছিলাম, যে দেশের জন্য, যে দেশ আমার বাবা যুদ্ধ করে স্বাধীন করেছেন, সেই দেশকে আমি কিছু করবো এই দেশের মানুষের জন্য। আমার বাবা তো যুদ্ধ করে
এই একটা ভূখণ্ড স্বাধীন করেছেন, এখানে যারা মানুষ আছেন তাদের অধিকারের জন্য আমি লড়বো, তাদের জন্য আমি কাজ করব। সেই জন্য রাজনীতিকে বেছে নিয়েছিলাম। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগ থেকে অনার্স মাস্টার্স করেছি, কোনোদিন চাকরির চিন্তা করিনি। আমাকে আমার দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রশ্ন করেছিলেন, তুমি কোনো চাকরির জন্য কেন অ্যাপ্লাই করনি? যখন 8 সালের নির্বাচনের পরে যখন আমাদেরকে পার্লামেন্টে পাঠালেন ম্যাডাম, আমাকে জিজ্ঞেস করলেন, তুমি, আমরা যখন সরকারে ছিলাম তুমি কোনো তোমাকে নমিনেশন দিইনি? আমরা হ্যাঁ, তোমাকে নমিনেশন দিইনি। আমি বললাম যে না, নমিনেশন দেওয়া হয়নি ম্যাডাম। তা বললেন যে তুমি চাকরির জন্যও চেষ্টা করো নি? আমি বললাম না ম্যাডাম, আমি চাকরি করবো না, আমি রাজনীতি করব। বলেন কি আচ্ছা ঠিক আছে, অনেক তো আমার তো অনেক মেয়েরা, মাত্র 5টা সিট, আল্লাহ আল্লাহ করো দেখা যাক কি হয়। পরে যাই হোক, আল্লাহর রহমত, ম্যাডাম আমাকে একেবারে, আমি 34 ইয়ার তখন আমাকে পার্লামেন্টে পাঠালেন। আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি। 28শে অক্টোবরের পরে যে আন্দোলন সংগ্রাম হলো, জেলার দায়িত্ব দিল আমাকে, আমি সেখানেও কাজ করেছি। কিন্তু দল কি চিন্তা করে আমাদেরকে নমিনেশন দেন নাই, সেটা দলীয় যারা, দলের যিনি অভিভাবক আছেন এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি কোনো কিছু চিন্তা করেছেন হয়তো, বা যারা স্থায়ী কমিটিতে আছেন তারা কিছু চিন্তা করেছেন হয়তো। তবে আমরা আমাদের পরিচয়টা নিজেরা তৈরি করেছি, আমাদেরকে কেউ তৈরি করে দেয়নি। আমার বাবা কোনো মন্ত্রীও ছিলেন না, আমার দাদাও মন্ত্রী ছিলেন না। আমরা একদম গ্রাসরুট লেভেল থেকে, আমি একদম গা গেরাম থেকে উঠে আসছি, বলবো যে কবিতার ভাষায় যদি বলি, গা গেরাম থেকে উঠে এসেছি। বাবুরা সোনার মেডেল দেবেননি, একদম অজপাড়া গা থেকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছি। পাহাড়ের পাদদেশেই বলবো আমার গ্রাম, আমার যে থানায় আমার জন্ম, চুনারুঘাট থানা, হবিগঞ্জ জেলার। সেখানে 17টি চা বাগান আছে, পাশেরটায় আরও 5টা আছে, মোট 22টা চা বাগান। সেই অজপাড়া গা থেকে উঠে এসেছি, একটা স্বপ্ন নিয়ে পড়েছি। চাকরির চিন্তাও মাথায় করিনি, চাকরি করিও নি। রাজনীতি করব, রাজনীতি আমার ব্রত। এই দেশের মানুষের জন্য কিছু করব। যেই দেশ আমার পিতা যুদ্ধ করে স্বাধীন করেছেন, সেই দেশের মানুষের জন্য কাজ করব। দল নিশ্চয়ই কোনো কিছু চিন্তা করে, আমরা হয়তো দলীয় নমিনেশন যে বিবেচনায় দেওয়া হয়েছে, সেই বিবেচনায় হয়তো আমরা যোগ্য হয়ে উঠতে পারিনি, সেই জন্য হয়তো আমাদেরকে নমিনেশন দেন নাই। শাম্মী আক্তার, জি, আপনাদের দলের প্রতি যে ডেডিকেশন, এটা কারো পক্ষে অস্বীকার করা সম্ভব নয়। কারণ আপনারা হাইব্রিডও নন, অথবা এই মুহূর্তে বিএনপি ভালো অবস্থান আছে এই কারণে দলে আসছেন সেরকম জি না, একদম তৃণমূল থেকে উঠে আসা লোক। বিশ্ববিদ্যালয়ে আপনারা রিস্ক নিয়ে রাজনীতি, ছাত্র রাজনীতি করেছেন। অনেকে বলছেন যে আপনাদের মতো লোকেরা বাদ যাবে না শেষ পর্যন্ত, বিএনপি কোনো না কোনো জায়গায়, আপনাদের ভালো জায়গায়, তাহলে তো আরো অন্যান্য জায়গায় লোক লাগবে। ভালো জায়গায় কি করবে সেটা তো বিএনপির মানে যারা নেতৃত্বে আছেন তারা হয়তো চিন্তা করছেন। বাট আমি একজন তৃণমূলের কর্মী হিসাবে, আমি একজন গা গেরামের খেটে খাওয়া মানুষ হিসাবে, আমি একজন দলের কামলা হিসাবে বলবো, কর্মী যেটাকে বলে, আমি তো দলের একজন কর্মী। ছোট্ট একটা কর্মী হিসেবে আমার তো একটা ড্রিম ছিল যে যেই মাটিটা মানে মুক্ত করতে যে আমার পরিবার রক্ত দিল, সেই জায়গার মানুষের জন্য। সংরক্ষিত আসনের কথা আপনি বলবেন, সংরক্ষিত আসনে 5 বছর ছিলাম, ম্যাডাম আমাকে পাঠিয়েছিলেন, আমি কাজ করেছি। এবং সংরক্ষিত আসনের অনেক শুভঙ্করের ফাঁকি আছে। সংরক্ষিত আসনে আপনি আপনার নির্দিষ্ট কোনো মানে এলাকা থাকবে না, আপনি আপনার নির্দিষ্ট এলাকার মানুষের জন্য কাজ করতে পারবেন না, আপনার কোনো অ্যাকাউন্টেবিলিটি থাকবে না, কোনো রেসপন্সিবিলিটি থাকবে না। আপনি শুধুমাত্র কিছু সুযোগ সুবিধা ভোগ করবেন এবং আপনি জাস্ট একটা অর্নামেন্টাল, আপনি পার্লামেন্টে পার্টিসিপেট করবেন। যেটা আমি আমার জীবন দিয়ে আমি বুঝেছি। আমি যখন এলাকায় যাই, যারা ধরেন, যেহেতু রাজনীতি করি, আমি জেলার ভারপ্রাপ্ত সভাপতি ছিলাম হবিগঞ্জ জেলার, এবং এটা 28 অক্টোবরের পরে, তখন কনভেনার চলে গেছিলেন আমেরিকায়, ফার্স্ট জয়েন্ট কনভেনার জেলে ছিলেন, তখন আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, গুলির মুখে যে আমি ওখানে দাঁড়িয়েছি। তখন এই ক্রুশিয়াল সময়টাতে আমি দায়িত্ব নিয়েছিলাম হবিগঞ্জের। আমি চেষ্টা করেছি মানুষের খোঁজখবর রাখার, তাদের মামলার যে ছেলেগুলো আমার অ্যারেস্ট হয়েছে তাদেরকে বেল করানো, বা যে ছেলেগুলো আপনার মানে গুলিবিদ্ধ হয়েছে, একজন সাংবাদিকের চোখ পর্যন্ত আপনার চলে গেছে, আর কোনোদিন চোখে দেখবে না। আমি চেষ্টা করেছি ওদের খোঁজখবর রাখতে আমার তরফ থেকে যতটুকু পারি। তো সেই জায়গায় থেকে যেটা বলছিলাম যে আমার যেখানে রেসপন্সিবিলিটি নাই, আমার যেখানে অ্যাকাউন্টেবিলিটি নাই, এত কিছু স্যাক্রিফাইস করেছি। তো আমি একটা ড্রিম নিয়ে, যে আমার একটা স্বপ্ন ছিল এই দেশের মানুষের জন্য আমি কাজ করব, এই মাটির জন্য আমি কাজ করব। ম্যাডাম নিজে তো এই মাটি ছেড়ে যেতে পারেননি, জাননি, তাকে তো মানে প্রায় মেরেই ফেলছিল বিনা চিকিৎসায়, মানে উনি তো মানে জীবনের ঝুঁকি নিয়ে এই মাটিতে থেকে গেছেন। আমি আপনার যখন 111 সরকারের সময়, যখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে যখন দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হচ্ছিল,
তখন এয়ারপোর্টে আমরা কয়েকজন মাত্র উপস্থিত ছিলাম সেদিন। আমি যখন খুব মানে নর্মালি আমি খুব ইমোশনাল হয়ে গেছি, কান্না করছিলাম, তখন উনি আমাকে হাতের ইশারায় ডাকলেন কাছে, উনি নিয়ে বললেন যে তোমরা সবসময় আম্মুর সঙ্গে থাইকো, কখনো আম্মুরে ছেড়ে যায় না। আমি তখন ভাইয়াকে বললাম যে আশ্বস্ত করলাম যে আমরা ম্যাডামকে ছেড়ে যাওয়ার তো প্রশ্নই ওঠে না, ওনার সাথেই থাকবো। এবং দল যতদিন থেকে করি আমি তো সচক্ষে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দেখিনি, মানে ওনার কথা শুনেছি আমার মুখে, আমি তো শুনেই ওনাকে পছন্দ করেছি, ভালোবেসেছি ওনার বীরত্ব গাথা শুনে, কিন্তু ম্যাডামকে তো সচক্ষে দেখেছি, ওনার সঙ্গে কাজ করেছি আমরা। ম্যাডামকে ছেড়ে আমরা যাওয়ার তো প্রশ্নই ওঠে না, থেকে গিয়েছি ওনার সঙ্গে। মানে ওনার বাইরে আর কিছু আমরা মানে ধরেন প্রত্যেক দিন একটা সূর্যোদয় হয় না মানুষের জীবনে, আমাদের জীবনেও ম্যাডাম একটা সূর্যোদয়ের মতোই, মানে আমরা ওনাকে ছাড়া আর কিছু ভাবতে পারি না। মানে ওনাকে দেখে দেখে বড় হয়েছি, ইউনিভার্সিটি পড়েছি, ম্যাডামও যেমন পত্রিকা খুললেই আমাদের ছবি দেখতেন মিছিলের, আমরাও ম্যাডামকে খুঁজতাম নিউজে, মানে কোথায় ম্যাডামকে দেখা যায়। তো সেরকম করে পার করেছি। আমার বিয়ে হয়েছে, সন্তান হয়েছে, সন্তানরা বড় হয়েছে, আপনাদের দোয়ায় হয়তো ভবিষ্যতে সন্তানদেরকেও বিয়ে করাবো। তো চুলে এখন একটু একটু পাক ধরেছে, এই দল করেই তো এই পর্যন্ত আসছি। তো এখন আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে, আমরা যারা এই দলের পতাকা ঊর্ধ্বে ধরে রেখেছিলাম, আমরা যারা ম্যাডামের সঙ্গে বিশ্বাসঘাতকতা করিনি, আমরা যারা সকল মান্নান ভাইয়ার সংস্কারে যাইনি, আমরা যারা এই দলের এত দুর্দিনে সকল দুর্বিপাকে দলের পতাকাটাকে শক্ত করে ধরে রেখেছিলাম, আমাদেরকে অন্তত অ্যাটলিস্ট পার্লামেন্টে যাওয়ার সুযোগ করে দেওয়া, মানুষের জন্য কাজ করার জন্য, শুধুমাত্র অর্নামেন্টালের জন্য না, এটা আর কি, এটাই বক্তব্য থাকবে। প্রিয় দর্শক, আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসাবে রয়েছেন মার্দিয়া মমতাজ, শিক্ষক ও প্রকৌশলী, রয়েছেন সাবেক সংসদ সদস্য শামী আক্তার। মার্দিয়া মমতাজ, আমরা লক্ষ্য করছি যে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, কিন্তু তাদের দোসররা এখনো বহাল তবিয়তে রয়েছে। এবং আমরা দেখলাম যে 17 তারিখে রায় ঘোষণার আগে বিশ্ববিদ্যালয়ে কিছু শিক্ষক বিবৃতি দিলেন, কিছু নামদারি সাংবাদিকও বিবৃতি দিলেন, এটা প্রতিবাদ করে। এবং এই বিবৃতির পরিপ্রেক্ষিতে আমরা আরো একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হলো যে শেখ হাসিনার পক্ষ নেওয়া শিক্ষকদের চাকরিচ্যুতি চেয়েছেন 4টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের জিএসরা। গোটা বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, এখানে একটা কথা একটু আমাদেরকে মনে রাখতে হবে, এখানে বেশ কিছু শিক্ষক কিন্তু প্রতিবাদ জানিয়েছেন যে তাদের জ্ঞাতসারে এটা করা হয়নি। তো যদি কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিতে হয় তাহলে আমার মনে হয় এটা যেন এখানে যেন ন্যায় বিচার এনশিওর হয়, সেটা মাথায় রাখা উচিত। কারণ একটা মামলা চলার পরে বা মামলার ফল ঘোষণার পরে, এখানে রায় ঘোষণার পরে কে পক্ষে কে বিপক্ষে থাকবে, এটার চাইতে বড় কথা হচ্ছে যে সে আসলে কোন জায়গাটাতে বিপক্ষে আছে। দেখেন, জাতিসংঘ উদ্বেগ জানিয়েছে, কারণ ওদের একটা নীতি আছে হচ্ছে ওরা ক্যাপিটাল পানিশমেন্টে বিশ্বাস করে না, বা এখন সেটা থেকে সরে আসতে চাচ্ছে। তো সেটা আরেকটা কারণ। তাহলে তাদেরকে আমি বলবো যে এখানে যেটাই করা হয় যেন ন্যায় বিচারটা এনশিওর করা হয়। এবং আপনি দেখবেন যে আমি লিস্টটা দেখছিলাম, এখানে আংশিক নাম লেখা, কারো পুরো নাম লেখা নাই, ডেজিগনেশন নাই। তো এটা খুব কনফিউজিং। কোনটা? ওই যে বিশ্ববিদ্যালয়ের টিচাররা যে, জি হ্যাঁ, অনেকের নাম কেউ কেউ বলছেন যে ডাকনামগুলো করে ছেড়ে দিয়েছে, এরকম বলছেন। এক্স্যাক্টলি, জি জি, ডাকনামগুলো এসেছে, এখানে কোনো সিগনেচার নাই। আমার মনে হয় এটা একটা জাস্ট একটা ডিস্টারবেন্সের জন্য দেওয়া হয়েছে। এবং সাংবাদিকদের যে নাম দিয়েছে সেখানে অনেক টিচার অস্বীকারও নাকি করেছেন। হ্যাঁ জি, মানে সব ক্ষেত্রেই আমার কাছে মনে হয় যে সবচাইতে বড় ব্যাপার হচ্ছে ন্যায় বিচার পাওয়ার অধিকার সবার আছে। এখানে যেন ন্যায় বিচারটা এনশিওর হয়, এখানে যেন কেউ গণহারে গিয়ে কাউকে নির্যাতন না করে। হ্যাঁ, আমরা একবার এটা থেকে বের হয়ে আসছি, আমরা আর এটার ভেতর যেতে চাই না।
আপনি কি মনে করেন যে আমরা জানি মুসোলিনি এবং হিটলারের পতনের পর এদের পক্ষে কোনো বয়ান তৈরি করার কেউ চেষ্টা করেনি? জি। এবং আরেকটা বিষয় আপনি নিশ্চয়ই জানেন যে হিটলারের যে পত্রিকা ছিল সেটা কিন্তু আর চলেনি। আরেকটা ঘটনা রয়েছে 2023 সালের, একদম সাম্প্রতিক। সেটা হলো পোল্যান্ডে, আপনি জানেন যে হিটলার সেখানে বেড়ে উঠেছিলেন, বড় হয়েছিলেন, পড়াশোনা সেখানে করেছেন এবং তার কিছু স্মৃতি ছিল একটা জায়গায়। সেখানে হিটলারের কিছু সমর্থক সেখানে কিছু অনুষ্ঠান করতেন এবং সেটাও কিন্তু ভেঙে দেওয়া হয়েছে 2023 সালে, একদম সাম্প্রতিক কালের ঘটনা। কিন্তু আমরা দেখলাম যে এখনো 6 আগস্টের স্মৃতি একটু ম্লান হয়নি, এখনো অনেক মানুষ হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। কিন্তু আমরা দেখলাম যে নানান জায়গায়, বিশেষ করে কিছু কিছু মিডিয়াতে কেউ কেউ এসে এই ফেসিস্টের পক্ষে বয়ান তৈরি করার চেষ্টা করেন। এখানে দুটো প্রশ্ন আসে। একটু হলে এই সুযোগটা কারা তৈরি করে দেয়, কেন করে বলে আপনার মনে হয়? জি, এটা আসলে একটা অনেক বড় বাস্তবতা। এবং আপনি জানেন, আমরা একটু আগে বলছিলাম যে ফ্যাসিস্ট যখন থাকে তখন সে একা টিকে থাকে না, তার কিছু এনাবলার থাকে। এবং এটাতে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের আমলাতন্ত্র, তাই না? বাংলাদেশের সরকারি পদগুলোতে এত লেভেল পর্যন্ত দলীয়করণ হয়েছিল যে এটাকে এই অল্প 1-1.5 বছরে পরিষ্কার করে ফেলা আসলে অসম্ভব কাজ। তাহলে সবাই তো রয়ে সব গেছে, জায়গায় তাই না? সব রয়ে গেছে। এবং একজন এখন উনি বলছিলেন যে সব টায়ারই লোক, ওদের লোক। যেটাই বলতেছি, মানে ওদের কেউ তো বাদ দেওয়া হয়নি, না, পুলিশে বলেন, অ্যাডমিনিস্ট্রেশনে বলেন, সব বড়জোর বদলি করা হয়েছে। হ্যাঁ, তো এটা তো কোনো সমাধান না। লোকেশন চেঞ্জ। আপনি দেখবেন, আপনি গতকাল একটা ভয়েস শুনছিলেন একজন পুলিশের, সে বলছিল যে এরা তো শিবির, সেই আগের বয়ান, তাই না? যে কোনোখানে প্রতিবাদ দেখলেই, কোনোখানে একটু কেউ মাথা চারা দিয়ে উঠছে দেখলেই এগুলা শিবির জামাত, এগুলা বিএনপি। হ্যাঁ, যেটা আমরা 18-তে দেখেছি, যেটা আমরা 22-এ দেখেছি, অবশেষে 24-এ তো দেখেইছি। তো এই জায়গাগুলোকে আসলে সংস্কার করা, এই মানুষগুলোকে সরানো, এটা একটা অনেক বড় কাজ। এটা যদি এই সরকার শেষ করে যেতে নাও পারে, তাহলে পরবর্তী সরকারকে এসে প্রথম কাজ হবে এই ক্লিনজিং এর কাজটা করা এবং সেখানে ন্যায় বিচার এনশিওর করা। কিন্তু এগুলো যতদিন আছে ততদিন আমরা কিন্তু দেখব। আবার আপনি একটা জিনিস দেখবেন যে কিছু সফট কথাবার্তা হচ্ছে, কিরকম, সব আওয়ামী লীগ কি খারাপ, হ্যাঁ, সবাই কি গুম খুন করেছে, সবাই কি অন্যায় করেছে, তাহলে তারা সামনে আসুক। কিন্তু ভালো আওয়ামী লীগ বলে কোনো শব্দ নেই। জি, ভালো আওয়ামী লীগ আর খারাপ আওয়ামী লীগ ভালো হবে কেন, তাই না? মানুষ আর আওয়ামী লীগের মধ্যে তো হ্যাঁ, তো এখন এই জায়গাটাতে আমাদের আসলে একটু বুঝতে হবে। এবং একটা কথা বলে না যে সময় তো একটা সাক্ষী থাকে, আমাদের সময় কিন্তু সাক্ষী থেকে যাচ্ছে। আর এখন ডিজিটালাইজেশনের সময়, তো এখন আমরা লিস্ট আপ করতে পারি যে কারা কারা এদেরকে নিয়ে আসছেন বারবার। একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, তাকে কেন বারবার ডেকে নিয়ে পলিটিক্যাল কথায় আনা হচ্ছে এবং তিনি খুব সাটল ওয়েতে বলেই যাচ্ছেন। একজন সাংবাদিক, তিনি এসে বারবার ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছেন। এটা কিসের ইঙ্গিত আমরা জানি না। ওই সাংবাদিকরা কিন্তু 24-এর সময় বলেনি ইনক্লুসিভ নির্বাচন দরকার না, 18-তে বলেনি, 14-তে বলেনি, 18-তে বলেনি, কখনোই বলেনি। তখন তো বাংলাদেশের মানুষ মানে আপনার সেকেন্ড সিটিজেন ছিল, এক্স্যাক্টলি, আওয়ামী লীগের বাইরে যারা ছিল। জি, তাহলে এটা থেকে মানুষকে চেনা যাচ্ছে। তবে যে মিডিয়া হাউসগুলো এই কাজগুলো করছে, আমাদের তাদেরকে চিনে রাখতে হবে। এবং আমার মনে হয় এই কথাটাও আমার বলার দরকার নেই, কারণ যারা এই 24টা আমাদেরকে এনে দিয়েছে তারা সচেতন আছে। নিঃসন্দেহে। শাম্মী আক্তার, আরেকটা সমস্যা হয়েছে, বিশেষ করে আপনারা যারা কারাগারে ছিলেন, নিপীড়ন নির্যাতনের সরাসরি শিকার হয়েছেন, মাঠে থেকে শিকার হয়েছে, তাদের জন্য বিষয়টা নিশ্চয় মানে অনেকটা কি বলবো আমি, খুবই দুঃখজনক একটা ঘটনা। সেটা হলো আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বিএনপি এবং জামাতের অনেক লোকজনই কিন্তু এমন কথা বলছেন যেটা আওয়ামী লীগের পক্ষে যায়, এবং সেটা ভোটের রাজনীতির কারণে, অন্য কোনো কারণে নয়। আমার প্রশ্ন হলো যে এই মুহূর্তে, এই সময়ে, 5 আগস্টের পরও এখন কি আওয়ামী লীগের ভোটারের জন্য চিন্তা করতে হবে? দেখুন, আওয়ামী লীগের ভোটের জন্য চিন্তা করতে হবে কি না, এই প্রশ্নটা যারা ভোট করে তারা মানে ভালো উত্তর দিতে পারবে। তবে যারা ভোট করে তারা সবসময়ই তারা চিন্তা করে যে আমি জিতবো বা আমাকে জিততে হবে। এই জিতার জন্য তারা যত কৌশল অবলম্বন করা দরকার, যেমন আমরা দেখেছি যে
মার্জিয়া যে দলটি মানে অনুসারী, ওর দল দেখা যাচ্ছে যে মন্দিরে যে মানে আপনার কি জানি বলে মন্ত্র পর্যন্ত পাঠ করেছে, এবং এগুলোর পেছনে ও যেটা বলছিল যে জামাত বদলায়নি, বাট ওদের মানে স্ট্যান্ডটা চেঞ্জ করেছে, এই জায়গাটায় মানে একটু কৌশল নিয়েছে যে মানুষের কাছে যখন তারা যাচ্ছে তাদেরকে মানে রূপটা একটু চেঞ্জ করে যে মানুষের সামনে উপস্থাপন করছে নিজেকে, বাট মূল যে জায়গাটা ওদের রাজনীতির যে ভিত্তিটা সেই জায়গায় তারা বদলায়নি। সেরকম করে যারা ইলেকশন করে, যারা মানে নির্বাচনে যখন নেমে যায় তখন তাদের মাথায় একটা থাকে যে আমাকে জিততে হবে, এই জিতার জন্য যত যত কৌশল আছে সব কিছু অবলম্বন করে। আপনি শেখ হাসিনা পালিয়ে গেছে, আসাদ কামাল পালিয়ে গেছে, আপনার হচ্ছে কি বলে আওয়ামী লীগের যত ভোটার ছিল যারা হচ্ছে ধরেন বাংলাদেশে ছিল, তারা সকলকে নিয়ে তো আর হাসিনা পালিয়ে যায়নি। এই যে একটা পর্শন যারা বাংলাদেশে থেকে গিয়েছে, ওদের তো ভোটাধিকার আছে, এই ভোটাধিকারটা আপনি কি করবেন? ভোট দিবে তারা কিসে দিবে, কিন্তু তাদের পক্ষে আপনি বয়ান তৈরি করবেন কেন? বয়ান তৈরি করাটা আমার মনে হয় এটা আমি ব্যক্তিগতভাবে খুবই মানে আমার না পছন্দ। আপনি আমার জন্য বিব্রত করে এই প্রশ্নের উত্তর দেয়া। আমি জানি আপনি পছন্দ করবেন না, কারণ আপনি সরাসরি নির্যাতনের শিকার। হ্যাঁ, কারণ আমি পছন্দ করি না এই জন্য যে তারা গত 17 বছরে যা করেছে সেগুলা মানে মানব সমাজে এগুলো সম্ভব কিনা সেটা আমার জানা নেই। আপনি জানেন তো আমাদের ইলিয়াস আলীকে তারা গুম করেছে এবং তার ডেড বডি কোনো খোঁজ পাওয়া যায় না। আরেকটা নাটক হয়েছে এবং তার পরিবারকে নিয়ে না মানে তার কন্যা পুত্র এবং তার স্ত্রীকে আবার ডেকে নিয়ে সান্ত্বনা দিয়েছে। ওইটাই বললাম যে নাটক করেছে। হ্যাঁ, ইলিয়াস আলী নেই, বেঁচে নেই। সেটাই তো আমরা তো আশা করেছিলাম যে ইলিয়াস আলী হয়তো আছেন বেঁচে, তিনি ফিরবেন, সেই প্রত্যাশায় দীর্ঘ এতটা বছর তার পরিবার সহ আমরা যারা রাজনৈতিক অনুসারী, যারা আমরা সিলেটের মানুষ, আমরা তো আশা করেছিলাম তিনিও ফিরবেন, কিন্তু তিনি তো ফিরেননি। আমাদের 600-এর উপরে নেতাকর্মী গুম হয়েছে, এই যে অত্যাচারগুলো হয়েছে, এবং সর্বোপরি এই যে জুলাই আগস্ট আপনি যে অভ্যুত্থানটি হলো, এই অভ্যুত্থানে যে 2000 মানুষ যারা শহীদ হয়েছে, বা যারা এখনও আপনি পঙ্গু হসপিটালে যান দেখবেন কাতরাচ্ছে মানুষ, এখনও অনেক বাচ্চা কাচ্চা। একবার আমি আমার মাকে নিয়ে গেলাম চক্ষু হসপিটালে, যে ইসলামিয়া চক্ষু হসপিটালে, সেখানে দেখলাম একটা একেবারে তরুণ একটা ছেলে এসে ঢুকলো, বোধহয় ইন্টারমিডিয়েট পড়ে, তার চোখটা ভালোই হচ্ছে না, মানে স্প্লিন্টার ঢুকে গিয়েছিল তার চোখের ভিতরে, আর ভালোও হবে না। ছেলেটা 2বার করে অপারেশন করেছে, আরো একবার হয়তো করবে, কোনোদিন হয়তো এই চোখে আর দেখবে না। তো এই যে যন্ত্রণা, এই যে বেদনা, এই বেদনা যে ভুক্তভোগী সেই শুধু জানে, অন্য কেউ তো সেটা বুঝবে না। যারা ধরেন নিজেকে সেফ সাইডে রেখেছিল, যারা নিজেদেরকে সেই আপনার রবীন্দ্রনাথের মতো বলতে হবে তাইলে যে ওই ব্রজেশ্বর যেরকম পাক কাদা যাতে না লাগে ওরকম করে মানে জলে ডুব দিত, সেরকম করে পাক কাদা যাতে না লাগে সেরকম করে যারা আন্দোলন সংগ্রাম থেকে নিজেদেরকে সেফ সাইডে রেখেছিলেন, তারা এসে এখন এই নেগেটিভ তৈরি করতে চাইলে বা বয়ান তৈরি করতে চাইলে সেটা বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না, আমি বিশ্বাস করি। কারণ বাংলাদেশের মানুষ কিন্তু মানে খুব সোজা সরল মানুষ, কিন্তু তারা কিন্তু তাদের নীতিতে অটল থাকে, গাদ্দারির কোনো সুযোগ এখানে নাই। সুতরাং এইসব গাদ্দারির নেগেটিভ তৈরি করে কিছু হবে বলে আমার মনে হয় না। মানুষ যে জায়গায় আছে, যেটা মার্জিয়া বলছিলেন যে হচ্ছে আপনার যারা এই অভ্যুত্থানে যে ছাত্র জনতা অংশ নিয়েছিল তারা সচেতন আছে, তো আমিও সেটা বিশ্বাস করতে চাই তারা সচেতন আছে। তাদের মধ্য দিয়েই বাংলাদেশের মানুষের স্বপ্ন প্রতিষ্ঠিত হোক, বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা পাক। শাম্মী আক্তার এবং মার্জিয়া মমতাজ, আপনারা দুজনে আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।